গল্পের আড্ডা উইথ সুমিত। আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস, কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না। নমস্কার গল্পের শ্রোতারা, আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে গল্পের নতুন এপিসোড নম্বর 33-এ। তো আশা করি সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো আজকে আপনাদের গল্প রয়েছে আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের অদৃশ্য মানুষ সিরিজের পার্ট 3, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচা জীব। ওর এর আগের পার্টের কিছু ঘটনা আমি শুনিয়ে দিচ্ছি। তো আগের ঘটনায় যাত্রীর ঘরে রতনবাবু এসে পৌঁছায়, যিনি ছিলেন মিস্টার দাসের এক বন্ধু। তিনি দেখেন যে যাত্রীর চোখের কোটরে গর্ত, অর্থাৎ তার চোখের যেন চোখই নেই চোখের কোটরে। তো এরপর তিনি খুব ভয় পেয়ে যান এবং তিনি তাকে সন্দেহ করতে লাগেন। এরপর রতনবাবু মিস্টার দাসকে এই কথা জানান, কিন্তু মিস্টার দাস বিশ্বাস করেন না এবং মিস্টার দাসকে বলে দেন যে তারপর যেন একটু নজর রাখেন। তো পরের ঘটনা শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের অদৃশ্য মানুষ সিরিজের পার্ট 3, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচা জীব। পরের দিন সকালবেলায় যাত্রীর লাগেজগুলো এসে হাজির হলো। গাড়ি থেকে লাগেজগুলো যখন নিচে নামানো হচ্ছিল, যাত্রীরা তখন সেখানে এসে ব্যস্ত হয়ে তদবির করতে লাগলো। লাগেজের মধ্যে ছিল গোটাদের বড় বড় পোর্টম্যান্টো, 2 বাক্স ভর্তি মোটা মোটা বই আর অনেকগুলো শিশি বোতল। তাদের ভিতরে টস করছে নানান রঙের ওষুধের মতো তরল জিনিস। মিস্টার দাসের একটা কুকুর ছিল, তার নাম হচ্ছে ডগি। যাত্রী তাকে দেখতে পায়নি, কিন্তু সে যাত্রীকে দেখতে পেল। দেখে সে আর বেশি কিছু করলো না, দৌড়ে এসে কেবল যাত্রীর পায়ের উপর দিলে দাঁত খিচে এক কামড়। মিস্টার দাস তাড়াতাড়ি ছুটে গিয়ে ডগিকে এক লাথি মেরে নিজের বীরত্বের পরিচয় দিলেন। ডগি কেউ কেউ করতে করতে কাঁদতে কাঁদতে সরে পড়ল। যাত্রীর কাপড়ের খানিকটা ছিঁড়ে ফালা হয়ে গিয়েছিল, সেও তাড়াতাড়ি বাড়ির উপরে উঠে গেল। মিসেস দাস বললেন, যেমন মনিব তার তেমনি কুকুর। তোমার কুকুর যদি অতিথিদের সঙ্গে এরকম ব্যবহার করে, তাহলে শিগগিরই আমাদের স্বাস্থ্যনিবাস তুলে দিতে হবে। মিস্টার দাস বললেন, সত্যি ডগির অপরাধ আমি স্বীকার করছি। ভদ্রলোকের কি হলো আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। তিনি সিধে উপরে গিয়ে উঠলেন। যাত্রী ঘরের দরজা খোলাই ছিল। চৌকাঠ পার হয়ে তিনি ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালেন। ঘরের জানলাগুলো আগেকার মতোই বন্ধ ছিল। ভিতরের আধা অন্ধকারে স্পষ্ট করে কিছুই দেখা যায় না, কিন্তু মিস্টার দাস যেন কি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন। যেন ছায়া ছায়া কি একটা নড়ে চড়ে বেড়াচ্ছে, যেন একখানা বাহুহীন হস্ত শূন্যে ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে। তারপর কি যে হলো স্পষ্ট বোঝা গেল না, কিন্তু কে যেন এক ধাক্কা মেরে তাকে ঘরের বাইরে তাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে দুম করে দরজাটা বন্ধ হয়ে গেল ও খিল দেওয়ার শব্দ হলো। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটলো যে মিস্টার দাস কিছুই আন্দাজ করতে পারলেন না। ছায়াময় ঘর, অস্পষ্ট একটা আকারের আভাস ও বিষম এক ধাক্কা। অত্যন্ত অবাক হয়ে মিস্টার দাস ভাবতে লাগলেন, তিনি স্বচক্ষে যা দেখলেন সেটা হচ্ছে কি। হতভম্ব হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে মিস্টার দাস চিন্তিত মুখে নিচে নেমে বৈঠকখানায় গিয়ে ঢুকলেন। সেখানে তখন স্বাস্থ্যনিবাসে ভাড়াটে বাসিন্দাদের জটলা শুরু হয়ে গেছে এবং মিসেস দাস সকলের সামনে দাঁড়িয়ে হাত মুখ নেড়ে বক্তৃতা দিচ্ছেন, পৃথিবীর যত রকমের জীব আছে তার মধ্যে সবচেয়ে উঁচা জীব হচ্ছে কুকুর, আর পৃথিবীতে যত রকমের কুকুর আছে তার মধ্যে সবচেয়ে উঁচা কুকুর হচ্ছে ডগি। স্বাস্থ্যনিবাসের অতিথিদের ওপরে ডগির কোনো দরদ নেই। ভদ্রলোককে সে আজ কামড় দিয়েছে, না জানি এখন তার কতই কষ্ট হচ্ছে। মিস্টার দাস বললেন, তোমার অতিথির জন্য তোমার কিছুই ভাবতে হবে না, বোধহয় তার বিশেষ কিছুই হয়নি। তার চেয়ে লাগেজগুলো ঘরের ভিতরে আনবার ব্যবস্থা করো। পিছন থেকে গলার আওয়াজ এলো, না না, আমার কিছুই হয়নি। লাগেজগুলো তাড়াতাড়ি আমার ঘরে পাঠানোর ব্যবস্থা করুন। সকলে ফিরে দেখলে জামা কাপড় বদলে যাত্রী আবার নিচে নেমে এসেছে। লাগেজগুলো যেই ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো, অমনি যাত্রীর উপর আর তস হইল না। তখনই ব্যস্ত হয়ে সে পোর্টম্যান্টো ও বাক্সগুলো খুলে ফেললো। তাদের ভিতর থেকে বেরিয়ে পড়ল মোটা বোতল, বেঁটে বোতল, ঠ্যাঙা বোতল, কোনটার রং নীল, কোনটার লাল, কোনটার বা সবুজ। অনেকগুলো গায়ে বড় বড় হরফে 20 বলে লেখা রয়েছে। পাতলা পুরু লম্বা ছোটোখাটো
রকমের বই। টেবিলের উপরে ওইসব শিশি বোতল সাজিয়ে নিয়ে সামনের চেয়ারে বসে যাত্রী এক মনে কি কাজ করতে লাগলো। দুপুরবেলায় মিসেস দাস যখন উপরে এলেন তখন ঘরের চেহারা দেখেই তার চক্ষু স্থির। প্যাকিংয়ের চোটে, খড়ের টুকরোয় এবং দড়িদোড়ায় তার ঘরের মেঝে আচ্ছন্ন হয়ে গেছে। তিনি তখনই সেই জঞ্জালগুলোকে নিজের হাতে ঘরের ভিতর থেকে বিদায় করে দিতে লাগলেন। যাত্রী তখন এমন এক মনে কাজ করছিল যে মিসেস দাসের অস্তিত্ব টেরই পেলেন না। মিসেস দাস ঘর পরিষ্কার করে বললেন, আপনি চারদিকে এমন নোংরা করে রাখবেন না, তাহলে স্বাস্থ্যনিবাসের বদনাম হবে। যাত্রী চমকে ফিরে তাকালে। তখন সে চোখ থেকে চশমা খুলে রেখেছিল। মিসেস দাসের মনে হলো তার চোখের কুট্টোরে যেন চোখ দুটো নেই, খালি দুটো গর্ত। মিসেস দাস ভাবলেন তারই দেখবার ভুল। যাত্রী তখনই চশমাখান আবার পরে নিল। তারপর বলল, আপনি সাড়া না দিয়ে ঘরের ভিতরে এলেন কেন? মিসেস দাস বললেন, আমি সাড়া দিয়েছিলাম, আপনি শুনতে পাননি। যাত্রী বাঁ দিয়ে বলল, হতে পারে, কিন্তু সামান্য একটু শব্দেই আমার কাজের বড় ক্ষতি হয়। মিসেস দাস বললেন, তাহলে আপনি তো এক কাজ করতে পারেন, এবার থেকে আপনি যখন কাজ করবেন ঘরের দরজায় ভেতর থেকে খিল দিয়ে রাখবেন। এ খুব সঙ্গত কথা, কিন্তু মশাই খড়গুলো। যাত্রী আবার বাঁচাতে বলল, ঘরের ভেতরে খড়কুটো পড়লে তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। যদি কিছু লোকসান হয় আপনি আমার কাছ থেকে টাকা আদায় করে নেবেন। মিসেস দাস কেবল বুদ্ধিমান স্ত্রীলোক নন, তার তার নাছাড় মন্দাও বলা যেতে পারে। তিনি বললেন, কিন্তু আজ এই যে আপনি আমার ঘরদোর নোংরা করেছেন। যাত্রী বলল, তার জন্য আমার 5 টাকা জরিমানা হলো। ব্যাস, এখন আর কোনো কথা নয়। মিসেস দাস খুব খুশি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাত্রীর কর্কশ কথা ও ব্যবহারের জন্য এখন আর তার মনের উপর কোনো দাগই পড়ল না, কারণ এমন 5 টাকা জরিমানা পেলে মনের সব ময়লাই ধুয়ে যায়। এরই খানিকক্ষণ পরে মিসেস দাস যখন আবার যাত্রীর ঘরের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন, তখন বদ্ধ দ্বারের উপর থেকে হঠাৎ এক ঝনঝনির আওয়াজ তার কানে গিয়ে ঢুকল। কি যেন শিশি বোতল সাজানো টেবিলের উপরে সজোরে এক ঘুষি বসে দিল। তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন এবং তারপরে যাত্রীর গলার আওয়াজ শুনলেন, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, এর জন্য আমার সারা জীবনই কেটে যাবে। অস্থির হবো না? অস্থির না হয় আর উপায় কি? হারে নির্বোধ। এতক্ষণ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের অদৃশ্য মানুষ সিরিজের গল্পের পার্ট 3, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচা জীব। তো এর পরের পার্টগুলি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে, আর পরের এপিসোডগুলি শুনতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এর আগে যদি এপিসোড দুটি আপনি শুনে না থাকেন তো আমার প্লেলিস্টে গিয়ে হেমেন্দ্র কুমার রায়ের অদৃশ্য মানুষের প্লেলিস্টটা শুনে নেবেন। তো আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে।